Hello everyone, this is Obaid again. This is our fourth lesson regarding research methodologies. চলুন শুরু করা যাক। তো আমরা প্রিভিয়াস লেসনগুলোতে শিখেছি যে কিছু আর্লিয়ার ইন্ট্রোডাক্টরি লেভেলে মূলত মেজর মাইলস্টোনসগুলো কি আছে, 5 মাইলস্টোনস আছে। তো এর মধ্যে এরপরে আমরা শিখেছি যে ভ্যারিয়েবলস নিয়ে কথা বলেছি, অ্যাজ ওয়েল এস আমাকে কি ধরনের প্ল্যানিং, সেফটি ইস্যু, কিছু জিনিস একটা হাইলাইট আমরা করেছি ওইখানে। তো মূলত এই ফোর্থ লেসনের মধ্যে আমরা শিখব যে টাইপস অফ সায়েন্টিফিক ইনভেস্টিগেশন ম্যাথোডোলজিস, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো। কারণ আমরা যদি বুঝতে না পারি যে আমি যখন একটা নতুন অ্যাজ এ নিউ রিসার্চ সায়েন্টিস্ট অথবা নিউ রিসার্চার, নবীন গবেষক হিসেবে যদি আমি শুরু করি, অনেক সময় এটা কনফিউশন তৈরি করে যে আমি কি ফিল্ডে ডাটা সার্ভে করব, নাকি ল্যাবে কাজ করব, অথবা ল্যাবে কাজ করলে অথবা কি কম্পিউটারে কাজ করব। তো আপনি কি করেন আপনার রিসার্চে? কম্পিউটারে? আচ্ছা, কম্পিউটারে আবার কি করেন? কম্পিউটারে কি রিসার্চ করা যায়? এরকম কিছু প্রশ্ন আমাদের আসবেই। তো সেটাই দেখব যে আসলে সায়েন্টিফিক ইনভেস্টিগেশন ম্যাথোডোলজির মধ্যে বিভিন্ন টাইপে বিভিন্ন ওয়েতে করা যায়। তো সেটাকেই আমরা বলি টাইপস অফ সায়েন্টিফিক ইনভেস্টিগেশন ম্যাথোডোলজিস, যে কতগুলো সায়েন্টিফিক ইনভেস্টিগেশন মেথড রয়েছে, কত ওয়েতে আমরা রিসার্চ করতে পারি, ইনভেস্টিগেশন করতে পারি, সেটার ডিটেলসটা আমাদের জানা এই পর্যায়ে জরুরি। আদারওয়াইজ আমি যখন একটা রিসার্চ এরিয়া অথবা একটা রিসার্চ টপিক অ্যাজ ওয়েল এস আফটার দ্যাট একটা রিসার্চ কোয়েশ্চেন আমি যখন চুজ করব, তখন সেইটার ম্যাথোডোলজিটা কি হবে সেটা এটার সাথে কমপ্লাই অথবা অ্যালাইন করতে হবে। তো চলুন আমরা এটা নিয়ে আজকের মূল আলোচনা আমরা শুরু করি। তো এখানে যদি আপনি দেখেন, আমরা দেখব অলটুগেদার 9টা টাইলস অথবা ব্লক রয়েছে এখানে। তো প্রত্যেকটি একটা রিসার্চ মেথড, ইনভেস্টিগেশন মেথড, এবং প্রত্যেকটাই একটা থেকে আরেকটা ধরন, মানে ওয়ে অফ ডুইং, কর্মপদ্ধতি আলাদা এবং তার পারপাসও আলাদা। তো এখানে দেখা যাচ্ছে কেস স্টাডিজ, একটা কেস স্টাডিজ যদি আমি দেখি, আমরা দেখব যে এখানে কেস স্টাডিজ হচ্ছে একটা। তো এই কেস স্টাডিজ আমরা করতে পারি, এইটা নিয়ে আলোচনা করব। ক্লাসিফিকেশন অ্যান্ড আইডেন্টিফিকেশন, কিছু হয়তো বা আমরা টার্মস থেকে অলরেডি কিছুটা বুঝবো, কিন্তু আমাদের কাজ হচ্ছে এই লেসনে আমরা পুরো ডিটেলসটা শিখব। কন্ট্রোলড এক্সপেরিমেন্ট, যেটা কন্ট্রোলড, যেটার ম্যানিপুলেশন আমার কাছে থাকবে, আমি কিছুটা কন্ট্রোল করব। কোরিলেশনাল স্টাডিজ, ইন্টারেস্টিং যে কোরিলেশন স্টাডিটা কি সেটাও আমরা দেখব। দ্য ফিল্ড ওয়ার্ক, অ্যাগেন হাউ ডিফার কোরিলেশন স্টাডি এবং ফিল্ড ওয়ার্ক, যেটা আমার মাঠে যেতে হবে, বোঝাই যাচ্ছে। লিটারেচার রিভিউ, যে এটাও একটা ইম্পর্টেন্ট এরিয়া রিসার্চ সায়েন্টিস্টদের জন্য, এইটাও রিসার্চের ম্যাথোডোলজির মধ্যে পড়ে। তবে হচ্ছে মডেলিং, আমরা মডেল তৈরি করব। প্রোডাক্ট প্রসেস আর সিস্টেম ডেভেলপমেন্ট, যেটা মূলত ল্যাবের মেজরিটি কেসেসে এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অথবা ল্যাব প্রোটোকল হিসেবে অনেক সময় আমরা জানি, সেটাই একটা অবভিয়াসলি এটা ইনভেস্টিগেশন মেথড অথবা প্রসেস। দেন সিমুলেশন, যেটা আর্টিফিশিয়ালি কম্পিউটার অথবা ভার্চুয়ালিটিতে আমরা যেটা করি, যেটা অ্যানাদার টাইপস অফ রিসার্চ। আমরা চলুন এটা ব্রেকডাউন করাটাই, ডিটেলসে যাওয়াটাই আজকের লেসনের আমাদের মূল অবজেক্টিভ। শুরু করা যাক। যেটা আমি বলেছি যে কেস স্টাডি, তাহলে কেস স্টাডিটা যদি আমি দেখি, যে ফার্স্ট অফ অল এই শব্দ থেকে আমরা বুঝতে পারছি কেস স্টাডি মানে হচ্ছে যে আমি একটা কোনো কিছু কেস, রিয়েল সিনারিও নিয়ে আমি কাজ করব, রাইট? এটাই তো হওয়ার কথা, তাই না? তাইটা তো আমরা, এই ফিলিংটা আমার তৈরি হচ্ছে। কেস স্টাডি মানে হচ্ছে যে আমি একটা রিয়েল ওয়ার্ল্ডের কোনো একটা কিছু নিয়ে কাজ করব। তো ইনভেস্টিগেশনের রিয়েল আর হাইপোথেটিক্যাল সিচুয়েশন, যে যেটা অলরেডি এক্সিস্ট করে, এইটা কোনো আমাদের ক্লু নাই, এটা অনেকটা যদি আমরা এইরকমভাবে দেখি, একটা সিমিলারিটি অথবা একটা সিমিলি হিসাবে যদি আমি দেখি, যে একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট, কোনো একটা ঘটনা ঘটেছে অথবা একজন ডিটেকটিভ, একটা ইস্যু হয়েছে, ইনসিডেন্ট হয়েছে, তো সেইটাকে আমি ইনভেস্টিগেট করে ডিটেলসটা বের করবো, এটার জন্য কে রেসপন্সিবল, কখন হয়েছে, কিভাবে হয়েছে। তো
তো এইটাকেই এই ফিলিংটাকেই এটাকে আমরা একটা কেস স্টাডি ধরতে পারি। এই ফিলিংটাকে এই অ্যাটিটিউডটাকে যদি আপনি একটা সায়েন্টিফিক ইনভেস্টিগেশনের মধ্যে ট্রান্সফর্ম করেন তাহলে আপনার কীরকম হবে, আপনি কি ফিল করবেন? এটাকে যদি আপনি একটা সায়েন্টিফিক ইনভেস্টিগেশনের মধ্যে নিয়ে আসেন তাহলে আপনি কি ফিল করবেন? যে আমি এখানে এমন একটা সিচুয়েশন হয়েছে, ধরা যাক একজন ক্যান্সার পেশেন্ট আছে আমার নেইবারহুডে। তো এই ক্যান্সার পেশেন্টকে একজন ক্যান্সার পেশেন্ট আছে আমার নেইবারহুডে। তো এই ক্যান্সার পেশেন্টের কীভাবে ক্যান্সার হয়েছে তাকে আমি স্টাডি করব, তার ইন্টারভিউ নেব, তার ফুড হ্যাবিট কী ছিল, তার ডিটেলসটা আমি জানবো, তারপরে কি ওষুধ খাচ্ছেন, ক্যান্সার হলে কী ধরনের সিমটম হয়, কেনই বা হয়েছে, আপনার পরিবারের আর কারো হয়েছে কিনা, এটা হিস্ট্রি নিব, হিস্ট্রি নিব, ব্যাকগ্রাউন্ড নিব, রাইট, ব্যাকগ্রাউন্ড নিব। তো এই ধরনের যখন আমি ইন্টারভিউ নিব, তার সমস্ত জিনিসগুলোকে অ্যানালাইসিস করব, একটা এরিয়াতে নিয়ে আসবো, একটা ডাটার মধ্যে নিয়ে আসবো। তার মানে সে একজন কেস, সে একজন একটা ইউনিক একটা বিষয়, শুধু আমরা তাকেই স্টাডি করছি। তো এই ধরনের স্টাডি যখন আমরা একটা কার্যকারণ, হিডেন কজ অথবা একটা সামারি আমরা ড্র করার জন্য চেষ্টা করব, এই ধরনের ইনভেস্টিগেশনকে আমরা কেস স্টাডি বলি। তো এখন আমি যে উদাহরণটা এখানে দিচ্ছি সেটা নিয়ে আবার একটু আলোচনা করি, তাহলে আরেকটা উদাহরণ হিসেবে আমরা বুঝতে পারবো। ফর এক্সাম্পল, এক্সপ্লোরিং এ হাইপোথেটিক্যাল কেস স্টাডি। হাইপোথেটিক্যাল কেস স্টাডি মানে হচ্ছে যে আমরা ধরে নিচ্ছি একটা কেস স্টাডি যে আমাদের একজন পেশেন্ট আছে, অ্যান ইন্ডিভিজুয়াল উইথ গ্যাস্ট্রোএন্টেরিটিস লাইক সিমটমস। গ্যাস্ট্রোএন্টেরিটিক লাইক সিমটমস মানে হচ্ছে যে একটা পেটের অসুখ, যারা মেডিকেল সায়েন্স অথবা বায়োলজিক্যাল সায়েন্স, মূলত অ্যানাটমি, ফিজিওলজি অথবা ফার্মেসি ব্যাকগ্রাউন্ডের, তারা এটা বুঝতে পারবেন। আমি ডিটেলসটাতে যাচ্ছি না, উদাহরণ হিসেবে জাস্ট বলছি। এবং ডিটারমাইন দ্য কজ অফ ইনফেকশন, যে এটা একটা ইনফেকশন হয়েছে তার, এই ইনফেকশনটা কেন হয়েছে সেটা আমি আলটিমেটলি অ্যানালাইসিস করব, এবং তার পসিবল ট্রিটমেন্ট অপশন কি আছে, লিটারেচারে অথবা মেডিসিনের বইতে কি আছে, সেটা আমি অ্যানালাইসিস করব। তারপরে হচ্ছে যে, তার মানে হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট, এক্সপ্লেন কেস স্টাডি অফ অ্যান ইন্ডিভিজুয়াল। তার মানে এই প্রথম কি পয়েন্টটা হচ্ছে এখানে ইন্ডিভিজুয়াল, আমি একজন ইন্ডিভিজুয়ালকে নিয়ে কাজ করছি। তারপর হচ্ছে ইন্ডিভিজুয়ালের একটা ইন্ডিপেন্ডেন্ট প্রবলেমকে নিয়ে কাজ করছি, এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট প্রবলেম। তাহলে প্রথম যে পয়েন্ট যদি হয় কেস স্টাডির ক্ষেত্রে, একটা ইউনিক অথবা ইন্ডিভিজুয়াল, রাইট, ইন্ডিভিজুয়াল নিয়ে আমি কাজ করছি। তারপরে হচ্ছে তার একটা ইউনিক সিচুয়েশন, ইউনিক প্রবলেম, একটা প্রবলেম নিয়ে কাজ করছি, সিঙ্গেল প্রবলেম নিয়ে কাজ করছি। অলরাইট, তারপরে যেটা হচ্ছে যে, তারপরে আমি যেমন এই সিঙ্গেল প্রবলেমটা সলভ করতে চাচ্ছি, এই ক্ষেত্রে হচ্ছে যে তার গ্যাস্ট্রোএন্টেরিটিসের প্রবলেম আছে, এবং সেটা মানে কেন তার হয়েছে, কি কারণে ইনফেকশনটা হয়েছে, সেটা নিয়ে কাজ করছি। অ্যাজ ওয়েল এজ তার কিছু সলিউশন বের করার চেষ্টা করব, যে পসিবল ট্রিটমেন্ট অপশনস। তো অনেক ডিজিজ থাকতে পারে। তো এই কেস স্টাডিতে আমরা একজন ইন্ডিপেন্ডেন্ট, তার একটা ইন্ডিপেন্ডেন্ট প্রবলেম, ওয়ান ইন্ডিভিজুয়াল, ওয়ান প্রবলেম। তারপরে হচ্ছে যে আমরা তাকে কি করছি, ওয়ান প্রবলেমের ডিজিজ, তার অন্য ডিজিজও থাকতে পারে, সেইটা নিয়ে আমরা কিন্তু স্টাডি করছি না, এই ডিজিজের সলিউশনটা আমরা বের করার চেষ্টা করছি। সেটা কোত্থেকে রিভিউ করব, ট্রিটমেন্ট অপশন কী আছে এই ডিজিজের সাথে রিলেটেড কী ট্রিটমেন্ট অপশন আছে, সেইটা আমরা এক্সপ্লোর করব। তাহলে আমরা যদি সামারি করে, আমার মনে হয় বুঝতে পেরেছি, কেস স্টাডি মানে হচ্ছে যে একটা রিয়েল ওয়ার্ল্ড সিনারিও যেটা হয়েছে, এবং সেইটাকে আমি যখন অ্যানালাইসিস করব, একজন পেশেন্ট মারা গেছে, একজন অসুস্থ হয়েছে, একটা বাগানের একটা ইন্ডিভিজুয়াল প্ল্যান্ট অথবা এনভায়রনমেন্টাল একটা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট, তো সেইটাকে যখন আমি ফোকাস করে একটা ইন্ডিভিজুয়াল প্রবলেমকে জানার, বুঝার এবং এটার প্রবলেমটা কি সলিউশন করার চেষ্টা করব, এই ধরনের স্টাডিকে আমরা বলবো হচ্ছে কেস স্টাডি। তাহলে এরপরে আরেকটা, এটা হলো ফার্স্ট নাম্বার 1 যদি যাই, তারপরে আমরা যেটা বলছিলাম যে আরেকটা হচ্ছে, টোটাল 9টা আমরা আলোচনা করব। এরপরটা হচ্ছে ক্লাসিফিকেশন অ্যান্ড আইডেন্টিফিকেশন। তো এখানে 2টা শব্দ আমি দেখছি, ওয়ান ইজ ক্লাসিফিকেশন, রাইট, অ্যান্ড এরপর হচ্ছে আইডেন্টিফিকেশন। সো 2টা একসাথেই দেওয়া হয়েছে, টুগেদার, ক্লাসিফিকেশন অ্যান্ড আইডেন্টিফিকেশন। সো ক্লাসিফিকেশনটা কি, যে
আমরা যখন দেখব যে ক্লাসিফিকেশন হচ্ছে যে ক্লাসিফাই করব, ঠিক আছে। ক্লাসিফিকেশন ইনভলভস অ্যারেঞ্জমেন্ট অফ অবজেক্ট, ইভেন্টস অর ফেনোমেনা ইনটু স্পেসিফিক সেট। তাহলে অবভিয়াসলি এখানে যদি আমি ব্রেক ডাউন করি, কম্পোনেন্টের মধ্যে হচ্ছে মোর দেন ওয়ান, সিঙ্গেল না, সিঙ্গেল থাকবে না। তার মানে হচ্ছে ইমাজিন করেন যে আমার এখানে 10টা ডিফারেন্ট টাইপস অফ ফ্রুটস রয়েছে, 10 ফ্রুটস। তো এই 10টা ফ্রুটসকে তাদের কালার, তাদের টেস্ট, তাদের শেপ, তাদের হারভেস্টিং সিজন অথবা তাদের ওয়েট, এগুলো ভেরিয়েটেড, এগুলো একরকম না। তাহলে এই 10টাকে আমি বিভিন্ন কমন ক্রাইটেরিয়া ধরে একটা ক্লাসিফিকেশনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব, যে 2 ভাগে ভাগ করতে পারি, অথবা 3 ভাগে যদি হয়, তাহলে 4 ভাগে যদি হয়। তো এই যে ক্লাসিফাই করলাম 4টা ভাগে, একটা সিমিলারিটিস ডিসিমিলারিটিস ধরে ধরলাম যে সিজন অনুযায়ী যে কখন কোন ফ্রুটসটা তৈরি মানে হারভেস্ট করা যায়, গ্রো করে সিজন, সেই অনুযায়ী আমরা সামার সামার অথবা উইন্টার উইন্টার এরকম করে আমরা 2টা ক্লাসিফিকেশন হয়তো করলাম, সামার অথবা উইন্টার। তারপরে হয়তো হতে পারে যে এটার টেস্ট হিসেবে সাওয়ার, সাওয়ার অথবা সুইট, সুইট এরকম হতে পারে। তাহলে এই যে ক্লাসিফাই করলাম, তার মানে এখানে হচ্ছে এই ধরনের জিনিসটাকে আমরা বলছি ইনভেস্টিগেশন, ইটস ওয়ান কাইন্ড অফ ইনভেস্টিগেশন, সেটাকে আমরা ক্লাসিফিকেশন বলতেছি। কিপ ইন মাইন্ড, আমরা যদি আবারও বলি মোর দেন ওয়ান হতে হবে, যে একটা সেট, একটা পপুলেশন, একটা সংখ্যা 10, 20, 30 কোনো একটা কিছু, সেটাকে আমরা ক্লাসিফাই করে বিভিন্ন গ্রুপে ভাগ করে দিব, এবং প্রত্যেক গ্রুপে যে মেম্বারগুলো যাবে তারা হচ্ছে সিমিলার, তারা তাদের তাদের মধ্যে কি থাকবে, সিমিলারিটিস থাকবে, তাদের মধ্যে সিমিলারিটিস থাকবে। প্রত্যেক গ্রুপে যে ভাগ করে দিব তারা কি করবে, তাদের মধ্যে সিমিলারিটিস থাকবে। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে যে যখন আমি ক্লাসিফিকেশন বলছি যে এটা মোর দেন ওয়ান স্যাম্পল হবে। এখন পরের প্রশ্ন আসবে, ক্লাসিফিকেশনের পরেই আমার যে কোয়েশ্চেনটা আসবে সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন, রাইট? যে তার মানে হচ্ছে আমাকে এখন আইডেন্টিফাই করতে হবে। অলরাইট, আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশনটা কি? অবভিয়াসলি যে আইডেন্টিফাই করব। তো আমি ধরেন এমন ইমাজিন করেন যে আমার অলরেডি ক্লাসিফিকেশন জানা আছে, ক্লাসিফিকেশন আমার জানা আছে, হ্যাঁ, আমি জানি কোনো বিভিন্ন ধরনের ক্লাসিফাই অলরেডি করা আছে। তো আমি এখন যেটা করতে চাচ্ছি, একটা নতুন ওয়ান সিঙ্গেল, এই ক্ষেত্রে হবে সিঙ্গেল, এই ক্ষেত্রে কি হবে, সিঙ্গেল হবে, এই ক্ষেত্রে স্যাম্পল সাইজটা হবে সিঙ্গেল, যে আমি একটা সিঙ্গেল একটা জিনিস স্যাম্পল পেয়েছি, একটা স্পেসিস, একটা ফ্লাওয়ার, অথবা আমাদের এখানে যদি উদাহরণ হিসেবে দেখি ইকোলাই মানে হচ্ছে একটা ব্যাকটেরিয়া, এটা একটা সিঙ্গেল ব্যাকটেরিয়া, সিঙ্গেল স্পেসিস। তো এইটা আমরা আইডেন্টিফাই করে মানে ক্লাসিফিকেশনের মধ্যে ফেলবো, এটা কি গ্রাম পজিটিভ অথবা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াম কিনা। তাহলে কি অলরেডি ক্লাসিফাই করা আছে যে গ্রাম ব্যাকটেরিয়াকে আমরা দুইটা মানে একটা পার্টিকুলার ওয়েতে গ্রাম পজিটিভ অথবা গ্রাম নেগেটিভ হিসাবে তাকে ক্লাসিফাই করতে পারি। কিন্তু আমার কাছে যে স্যাম্পল আছে ইকোলাই, এইটা আসলে বিলং করে কোথায়, বিলং বিলং করে কোথায়, এটা কি কোন ক্লাসে, গ্রাম পজিটিভের মধ্যে পড়ে অথবা গ্রাম নেগেটিভের মধ্যে পড়ে, এই যে আমি বিলং করে কোথায় সেটাকে তাকে রেসপেক্টিভ ক্লাসের মধ্যে আইডেন্টিফাই করব, অ্যালোকেট করব, এই প্রসেসটাকে আমরা আইডেন্টিফিকেশন বলছি। আমার মনে হয় এটা ক্লিয়ার হয়েছে, যে এটা হচ্ছে আইডেন্টিফিকেশন। তো আবারও বলবো যে ক্লাসিফিকেশন অ্যান্ড আইডেন্টিফিকেশন মেজরিটি কেসেসে এগুলা হচ্ছে বিভিন্ন ফিল্ডে হয়, মোর মেজরিটি কেসেসে, যেমন বোটানি অথবা অ্যানিম্যাল কিংডম, অথবা যারা স্পেসিস নিয়ে কাজ করেন, জিওলজিস্ট, তাদের ফিল্ডের মধ্যে এই ধরনের ইনভেস্টিগেশনটা বেশি পাওয়া যায়। চলুন আমরা এই পর্যায়ে যা শেখা হয়েছে সেটার কিছু কোশ্চেন আনসার আমরা করি, দেখি যে আমার টপিক থেকে আমার শেখাটা কত দূর হয়েছে। এরপরে হচ্ছে এরপরে যে থার্ড ওয়ান, সেটাকে আমরা বলছি কন্ট্রোলড এক্সপেরিমেন্ট। তো আবারও বলবো
এই কন্ট্রোল শব্দ থেকে আমরা কি বুঝছি যে আমি কোনো কিছু এক্সপেরিমেন্ট করব ইন এ কন্ট্রোল ম্যানার। তার মানে হচ্ছে আমি ডেফিনেটলি একটা কন্ট্রোল করব, কিছু কিছু জিনিস আমি ম্যানিপুলেট করব, কিছু কিছু জিনিস আমি আমার নিজের মতো করে ডিফাইন করব, এটা এবং এটা আমার কন্ট্রোলে থাকবে। তো তখন বেশিরভাগ ক্ষেত্রে হয় কি যে আমি যখন দুইটা ভেরিয়েবলের মধ্যে যদি কোনো কিছু দেখতে চাই, যেমন an experiment that determines the relationship between an independent variable and a dependent variable, যে আমি একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, একটা এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে যে, এবং আমি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে কোনো রিলেশন আছে কিনা সেটা ইনভেস্টিগেট করছি। যেমন আমরা ভেরিয়েবল নিয়ে আলোচনা করেছি, যখন ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের বিস্তারিত আলোচনা হয়েছে, সেখান থেকে আমরা নিশ্চয়ই মনে আছে উদাহরণ, তারপর আমরা আরও নতুন উদাহরণ এইখানে আলোচনা করতে পারি। তো এটা ডিটারমাইন করব। যেমন আমরা ওইখানে উদাহরণ হিসেবে আলোচনা করেছিলাম যে ডিফারেন্ট ওয়াটার স্যাম্পলের টেম্পারেচার কত, ঠিক আছে, কোনটা টেম্পারেচার কত। অথবা আমরা যদি বলি ডিফারেন্ট ওয়াটার স্যাম্পল, ডিফারেন্ট ওয়াটার স্যাম্পল, ডিফারেন্ট ওয়াটার স্যাম্পল, তো আমি নদী থেকে নিলাম, সমুদ্র থেকে নিলাম, বাসার বেসিন থেকে নিলাম, অথবা টয়লেটের কল থেকে নিলাম। তো এই যে স্যাম্পল, এইখানে পিএইচ কি দেখবো আমরা। তো স্যাম্পল নেওয়ার দায়িত্বটা আমার, কোথা থেকে আমি স্যাম্পল নিব সেটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর কোথায় মানে কি টেস্ট রেজাল্ট আসবে, টেস্ট করব পিএইচ, টেস্টটা করব কি সেই রেজাল্ট আমি জানি না, সেটার জন্য অপেক্ষা করছি, সেটা ইনভেস্টিগেট করে বের করব, সেটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, অ্যামাউন্ট অফ ওয়াটার কন্ট্রোল করতে হবে। অ্যামাউন্ট অফ ওয়াটার আমি একই পিএইচ মিটার আমাকে কন্ট্রোল করতে হবে, কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। টেম্পারেচার এনভায়রনমেন্ট, যে ওয়াটার টেম্পারেচার পিএইচ মেজার করার সময় ওয়াটার টেম্পারেচার, সবগুলো ওয়াটার টেম্পারেচার একই থাকতে হবে। তাহলে এই যে এগুলো আমার কন্ট্রোলের মধ্যে পড়ছে, তাই না, আমাকে এগুলো কন্ট্রোল করতে হবে। হিউমিডিটি কন্ট্রোল করতে হবে। তারপর হচ্ছে যে সেম টাইম, একই টাইমে আমি করব, টাইম কন্ট্রোল করতে হবে। তো এই যে আমি কন্ট্রোল করছি আদার অল আউটসাইড ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের বাইরে আমি যা কিছু কন্ট্রোল করছি, এই পুরো কন্ট্রোল ওয়েতে আমি যে এক্সপেরিমেন্টটা করছি, এই কারণে আমরা এটাকে কন্ট্রোল এক্সপেরিমেন্ট বলছি। তো আপনি চিন্তা করতে পারেন, এই যে এখানে যেমন উদাহরণটা যেটা দেওয়া আছে, এক্সপ্লোরিং হাউ দি কনসেন্ট্রেশন অফ গ্লুকোজ অ্যাফেক্ট দি রেট অফ অ্যারোবিক সেলুলার রেসপিরেশন। অথবা আমি যদি বলি যে গ্লুকোজ কনসেন্ট্রেশন আমাকে কিভাবে, মনে করেন যে আমি রান করছি, যে আমার ব্লাডে গ্লুকোজ কনসেন্ট্রেশন আছে, যদি এটা কি বেশি থাকে, কম থাকে, আরও কম থাকে, অথবা আরও বেশি থাকে, তো আমি যখন রান করছি আমার রানিং পারফরমেন্সটা কেমন হচ্ছে সেটা আমি দেখব। তাহলে সেটা একটা মানে কন্ট্রোলড এক্সপেরিমেন্ট। অথবা আমার ওয়াটারিং করছি আমি গার্ডেনে, যে কত পরিমাণ পানি দিচ্ছি এবং সেই অনুযায়ী অ্যামাউন্ট অফ ওয়াটার, সেই অনুযায়ী আমার প্ল্যান্টের গ্রোথ কতটুকু হচ্ছে, তো এইটা যদি আমি করি তাহলে বাকি প্ল্যান্টের সয়েল, পট, প্ল্যান্ট সবগুলো প্ল্যান্ট একই জাতীয় হতে হবে, একই একই প্ল্যান্ট হতে হবে, একই স্পেসিস হতে হবে। তো এই যে বাকিগুলো আমি কন্ট্রোল করছি, একই টাইমে আমাকে ওয়াটারিং করতে হবে, একই সোর্স অফ ওয়াটার ইউজ করতে হবে একই রকম। তো এইগুলো কন্ট্রোল করার কারণে এটাকে আমরা একটা কন্ট্রোল এক্সপেরিমেন্ট বলছি। তো আমার মনে হয় সামারাইজ এটা আমরা করে ফেলেছি অলরেডি। তো কন্ট্রোল এক্সপেরিমেন্ট আবারও আমরা দুইটা ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে আমরা রিলেশনটাকে মূলত বের করার চেষ্টা করব। তো এইটাকে আমরা মূলত কন্ট্রোল এক্সপেরিমেন্ট বলছি, কারণ এর বাইরে যে ভেরিয়েবল আছে সেই সমস্ত ভেরিয়েবলকে আমাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, একটা সেট ভ্যালুর মধ্যে সবসময় থাকবে থ্রু আউট দ্য ইনভেস্টিগেশন। এরপরে যেটা হচ্ছে কোরিলেশনাল স্টাডি। এটার কোরিলেশন স্টাডিটা মানে ডিফাইন করার আগে আমি একটা কোশ্চেন করতে চাই, অথবা আমরা একটু চিন্তা করতে চাই যে আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এই দুইটা ভেরিয়েবলের মধ্যেও তো আমরা কোরিলেশন অথবা রিলেশনশিপটা কি, তারা একটা যদি বাড়ে অথবা বেশি হয়, আরেকটা কি বেশি হয় নাকি কম হয়, অথবা এদের মধ্যে কোনো আদৌ কোনো রিলেশন আছে কিনা, এটাই তো মূলত আমরা কন্ট্রোল এক্সপেরিমেন্টেও স্টাডি করলাম। তাহলে এইখানে আবার কোরিলেশন স্টাডি, সেটাকে আমরা ডিফারেন্ট করছি কেন? কোরিলেশন স্টাডি আমি আবার সেটাকে আলাদা কেন বলছি, তাই না? এটা একটা কোশ্চেন হওয়া উচিত না আমাদের মনের মধ্যে। তো এই কোশ্চেন থেকেই মূলত আমার এটা বুঝতেও সুবিধা হবে যে কিভাবে আমি আসলে
ডিফার করছে, এটা যখন আমি ডিফারেন্সটা বুঝতে পারবো, সাথে সাথে আমি কোরিলেশন স্টাডিটা বুঝতে পারবো। ডিফারেন্সটা হচ্ছে যে কন্ট্রোল এক্সপেরিমেন্টে আমরা সমস্ত ভেরিয়েবলের মধ্যে দুইটা ভেরিয়েবলের রিলেশনটা দেখছি, বাকি ভেরিয়েবলকে আমরা নিজেরা কন্ট্রোল করছি, কিন্তু এইখানে আমরা কোনো ভেরিয়েবলকে কন্ট্রোল করব না, সমস্ত ভেরিয়েবল অ্যাজ ইট ইজ থাকবে, কিন্তু আমরা শুধু ডাটাটা নিব, কালেক্ট করব, রিয়েল সিনারিও থেকে ডাটা কালেক্ট করব, কন্ডাক্ট ইনভেস্টিগেশন টু আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাসোসিয়েশনস that exists between variables without manipulation by the investigator। মানে হচ্ছে আমি কোনো ম্যানিপুলেট করব না। ধরেন তাহলে কীরকম সিনারিও হতে পারে, যে আমাদের পপুলেশনে, আমাদের ভিলেজে হঠাৎ দেখা গেল যে সবার ম্যালেরিয়া হয়েছে। তা আমরা তখন দেখব যে ম্যালেরিয়া কেন হলো, যে তাদের কি ওয়েদারের কারণে হলো, অথবা মানে যার যার ম্যালেরিয়া হয়েছে, যার যার হয় নাই, তাদের কাছ থেকে আমরা ডাটা নিব যে আপনি কি বাইরে এক্সপোজার ছিলেন কিনা, আপনার ওয়াটার কনসেন্ট্রেশনটা, কনজামশনটা কী ছিল, ওয়াটার সোর্স কী ছিল, তারপরে আপনার খাবার হ্যাবিট কী ছিল, বাইরে কতবার খেয়েছেন, অথবা আপনার মানে বাইরে থেকে আপনি ট্রাভেল করে কয়বার এসেছেন। তো এই কতগুলো প্যারামিটার আমরা ধরে নিয়ে এই কালেক্ট করলাম। তারপরে দেখলাম যে কয়জন রাতে মশারি নাটা নিয়েছে, এর মধ্যে মেজরিটি কেসেসে সবারই ম্যালেরিয়া হয়েছে। তাহলে এইটাকে আমরা কোরিলেট করলাম যে মশারি না টানানোর কারণে ম্যালেরিয়া হয়েছে। তো এই যে কোরিলেশন স্টাডি, সেখানে কিন্তু আমি কোনো ইন্টারফেয়ার করি নাই, আমি শুধু ডাটা কালেক্ট করেছি যে যাদের ম্যালেরিয়া হয়েছে আর যাদের হয় নাই তাদের বিভিন্ন ডাটা আমি কালেক্ট করে দেখেছি যে আলটিমেটলি ম্যালেরিয়া পেশেন্টরা একটা জিনিস ডিফার করেছে অন্যদের থেকে, সেটা হচ্ছে তারা মশারি না টাঙিয়ে ঘুমিয়েছে। তো এই যে রিলেশনটা বের করা, এটাকে হচ্ছে কোরিলেশন স্টাডি। এবং আমি কোনো কন্ট্রোল এক্সপেরিমেন্ট করব না, কোনো ডাটা ইন্টারফেয়ার করব না, শুধু এক্সিস্টিং রিয়েল সিনারিওতে যা কিছু আছে সেটাকে আমি কালেক্ট করে সেটাকে অ্যানালাইসিস করে একটা রিলেশন বের করার চেষ্টা করব। এইটাকে আমরা কোরিলেশন স্টাডি বলছি। উদাহরণ এখানে যে দেখি, আরেকটা উদাহরণ যদি আমরা এখানে, যেখানে আমি উদাহরণটা দিয়েছি, সেটা হচ্ছে যে আমার ধরেন ক্লাসরুমের মধ্যে আছে আমার ফ্রেন্ড সার্কেল, অথবা আমরা পুরো ক্লাসের মধ্যে দেখলাম যে কারো কারো অ্যালার্জিক রিয়েকশন হয়েছে। তো যাদের অ্যালার্জিক রিয়েকশন হয়েছে, তো আমি দেখলাম যে তাদেরকে আমি ইন্টারভিউ নিলাম যে তোমার যে অ্যালার্জি রিয়াকশন হয়েছে লাস্ট 10 days অথবা 2 weeks অথবা লাস্ট 1 month তুমি কী কী মেডিকেশন নিয়েছো, কী কী ওষুধ খেয়েছো, এটা আমি কালেক্ট করলাম। আরেকজনের কাছ থেকে কালেক্ট করলাম, যার অ্যালার্জি হয়নি তার কাছ থেকেও কালেক্ট করলাম, এবং যার অ্যালার্জি হয়েছে তার কাছ থেকে কালেকশন করলাম। তো কালেকশন করে দেখলাম তারা বিভিন্ন মেডিকেশনের নাম হয়তো বলছে অ্যান্টি আলসারেন খেয়েছি, গ্যাসের ওষুধ খেয়েছি, নাপা খেয়েছি, অথবা অমিপ্রাজল খেয়েছি, এই ধরনের বিভিন্ন ওষুধের নাম হয়তো বলবো। তো আমি একটা কোরিলেশন বের করলাম যে যারা অ্যালার্জিক, নাপা হয়তো বা যে অ্যালার্জিক এবং যে অ্যালার্জিক না তারা সবাই খেয়েছে নাপা, ঠিক আছে। তাহলে এটা কোনো কোরিলেশন পাওয়া গেল না, কিন্তু এমন একটা ওষুধ আমি পেলাম, লেটস সে সেটেরিজিন। সো সেটেরিজিন দেখলাম যে যাদের অ্যালার্জি হয়েছে তারা সবাই সেটেরিজিন কনজিউম করেছে লাস্ট 2 weeks, আর যাদের অ্যালার্জি হয়নি তারা কেউই আসলে সেটেরিজিন খায়নি। তাহলে কিভাবে আমরা কোরিলেট বের করতে পারছি যে যাদের মনে হচ্ছে কোরিলেটেড যে সেটেরিজিনের সাথে অ্যালার্জিক রিয়েকশনের সম্পর্ক আছে। তো এই যে কোরিলেশনটা বের করা, এবং উইদাউট ইন্টারফেয়ারিং এনি ডাটা, কোনো কিছু আমি নিজে কন্ট্রোল না করে শুধু অ্যাভেলেবেল ডাটা যা আছে ন্যাচারালি সেগুলোকে অ্যানালাইসিস করে যে কোরিলেশন বের করা হয় সেটাকে বলা হচ্ছে কোরিলেশন স্টাডিজ। এটা মূলত বেশি স্ট্যাটিস্টিক্স অথবা সার্ভে, বিশেষ করে হিউম্যান সাইকোলজি অথবা মানুষের বিহেভিয়ার, এই মুহূর্তে ফর এক্সাম্পল নির্বাচনে কে জিতবে, অথবা কোন কোরিলেশন, কেন কেউ ভোট বেশি পাবে অথবা কম পাবে, কার কোন জিনিসটা ভালো লাগে অথবা লাগে না, যে এই যে কোরিলেশন বিহেভিয়ারাল স্টাডিজ, সেইগুলা মূলত এই কোরিলেশন স্টাডি দিয়ে করা হয়। যে একটা বিহেভিয়ারের সাথে, একটা ট্রেন্ডের সাথে কোনো বিহেভিয়ার, অথবা একটা বিহেভিয়ারের সাথে কোনো একটা কারণ, হিডেন কজ, এটাকে রিলেট করার জন্য কোরিলেশন স্টাডিজ করা। এখন আসি আমরা ফিল্ড ওয়ার্ক। ফিল্ড ওয়ার্ক অবভিয়াসলি যে নাম থেকে আমি বুঝতেছি যে আমাকে ফিল্ডে যেতে হবে, রাইট, বাইরে যেতে হবে, আউট অফ দ্য ল্যাবরেটরি, আউট, খালাস, আউট, বাইরে যেতেই হবে আমাকে, ওকে।
তো মেকিং অবজারভেশন এক্সটার্নাল টু ইন ক্লাসরুম এনভায়রনমেন্ট অর ল্যাবরেটরি এনভায়রনমেন্ট ইউজ অফ স্যাম্পলিং অবজারভেশন এন্ড সার্ভিস। এটাও সার্ভে স্যাম্পলিং অথবা অবজারভেশন দিয়ে করা হয়, কিন্তু এই ফিল্ড ওয়ার্ক ডিফার করবে যে স্যাম্পলিং দ্যাট ওয়াটার ইন ডিফারেন্ট রিজন অ্যারাউন্ড এ স্কুল এনভায়রনমেন্ট টু ইনভেস্টিগেট দ্য প্রিভেলেন্স অফ ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। যে এইটা আসলে ফিল্ড ওয়ার্ক মনে করে যে প্রিভিলেন্স, হ্যাঁ, প্রিভিলেন্স মিনস আমি এখানে আসলে খুব একটা কোরিলেশন বের করছি না, ডিফার করবে যে আগের ফিল্ড ওয়ার্ক এবং কোরিলেশনাল স্টাডিজের সাথে, যে আমি আসলে এখানে ফিল্ড ওয়ার্ক করে অথবা সার্ভে করে দেখতে চাচ্ছি কোন এরিয়াতে, কোন রিজনে, কোন ওয়াটার বডিতে আসলে মূলত ব্যাকটেরিয়া, ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া বেশি অ্যাভেলেবল। ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া, যে সমস্ত ব্যাকটেরিয়া ফটোসিনথেসিস করতে পারে, তারা কোথায় বেশি অ্যাভেলেবল, এইটা মূলত আমার দেখার বিষয়। তার মানে আমি জাস্ট চিন্তা করতে পারেন যে আপনি মার্কেট অ্যানালাইসিস করতে পারছেন যে কোন সমস্ত এরিয়ার লোকরা বেশি একটা পার্টিকুলার প্রোডাক্ট কিনে, অথবা কোন সমস্ত এরিয়ার লোকরা বেশি একটা পার্টিকুলার অ্যান্টিবায়োটিক নেয়, অথবা কোনো একটা কনজিউমার মার্কেটের একটা ডাটা অ্যানালাইসিস করতে পারেন, অথবা চিন্তা করতে পারেন যে পুরা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট রয়েছে, তো কোন ডিস্ট্রিক্টের মানুষ সবচেয়ে বেশি শিক্ষিত, তো এইটা স্যাম্পলিং করে ডাটা, অথবা বিদেশে থাকে তো এটা ডাটা স্যাম্পলিং করলাম যে সমস্ত বাংলাদেশের 10টা অথবা যে কয়টা জেলা রয়েছে, ডিস্ট্রিক্ট রয়েছে, তো প্রত্যেকটা জেলা থেকে আমরা হয়তো 100টা স্যাম্পল নেব র্যান্ডম, যে ফিল্ডে গেলাম, যে 100 জন লোককে জিজ্ঞেস করলাম যে আপনার ফ্যামিলি থেকে কেউ বিদেশে থাকে, তো ইয়েস নো উত্তরটা নিয়ে তারপর অ্যানালাইসিস করে দেখলাম যে আসলে পার্টিকুলার ডিস্ট্রিক্ট এ তে বেশি কম্পারেটিভলি অন্য ডিস্ট্রিক্টের তুলনায় লোকজন বিদেশে থাকে বেশি। তো এইটা একটা ফিল্ড ওয়ার্ক। তো এই ধরনের স্টাডিকে আমরা মূলত ফিল্ড ওয়ার্ক করি, যেখানে ডাটা স্যাম্পলিং অথবা কালেকশন করে, অবজারভেশন কালেকশন করে, অথবা সার্ভে দিয়ে এই ডাটাটা, সার্ভে থেকে ডাটা নিয়ে অ্যানালাইসিস করা। ইটস টাইম টু আনসার সাম কোয়েশ্চেন্স নাও। আমরা এই পর্যন্ত যা শিখেছি, চলুন আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। এইবার আসেন হচ্ছে লিটারেচার রিভিউ। এই আবার শব্দ আমি বলবো যে লিটারেচার রিভিউ মানেই হচ্ছে যে আমরা অলরেডি পাবলিশ ডাটা, সায়েন্টিফিক ডাটা অথবা অ্যাভেলেবল ফ্যাক্ট আমরা রিভিউ করব। কোথায় কি একটা পার্টিকুলার টপিক, লেটস সে যে আমলকি ধরলাম, যে আমলকির কী ধরনের হেলথ বেনিফিট রয়েছে। তো হেলথ বেনিফিট তো ভাস্ট। তো আমরা যখন ইনভেস্টিগেশন করেছি, আমি আগে বলেছি যে যখন রিসার্চ কোশ্চেন, একটা পার্টিকুলার কোশ্চেন ভেরি নেরো ডাউন, খুব ছোট একটা প্রবলেমের আনসার দেওয়া হয়েছে, তো আমলকি নিয়ে কেউ একজন হয়তো রিসার্চ করেছে, এক গ্রুপ, যে এটার কি অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে কিনা, তো সেটা তো সে পাবলিশ করেছে, সেইটা একটা লিটারেচার অলরেডি আছে। তো আমি এটা রিভিউ করে এটার এক্সট্রাক্টটা নিয়ে আসলাম, এখানে রাখলাম 2 লাইন। তারপরে আবার আরেকটা কেউ হয়তো রিসার্চ করেছে আমলকির যে এইটার অ্যান্টি ডায়াবেটিক প্রপার্টি আছে কিনা, তো সেইটা আরেকজন করেছে, তো ওইটা একটা পাবলিশ আর্টিকেল হিসেবে আছে। তো ওইখান থেকে আমলকির অ্যান্টি ডায়াবেটিক প্রপার্টিটাকে এক্সট্রাক্ট করে সামারিটা কী রেজাল্ট ওইখানে রয়েছে সেটা আমি আরেক লাইনে নিয়ে আসলাম। তারপরে আবার কেউ হয়তো রিসার্চ করেছে আমলকির আসলে অ্যান্টি ডায়রিয়ার এগেনস্টে কাজ করে কিনা, তো এইটা আবার আরেকজন রিসার্চ। তো আমি এটা একটা লিটারেচার অলরেডি পাবলিশ করা আর্টিকেল আছে, সেখান থেকে এই ইনফরমেশনটা আবার নিয়ে আসলাম এইখানে। তা আমি এই যে আমলকির হেলথ বেনিফিট সমন্বয়, তার কোনো কার্ডিওভাস্কুলার এফেক্ট আছে কিনা, যে তার কোনো হাইপার লিপিডিমিয়াতে কাজ করে কিনা, মানে হচ্ছে লিপিড লোয়ার করে কিনা, এটা লিপিড যেটা আছে, লিপিড কন্টেন্ট, সেইটাকে আমলকি আসলে হেল্প করে কিনা, অথবা এটাকে ঘুমে কোনো পজিটিভ রোল প্লে করে কিনা, অথবা এটা ডিপ্রেশনের জন্য কোনো কাজ করে কিনা। তো প্রত্যেকটা রিসার্চ কোশ্চেন তো আলাদা ছিল, আলাদা। তো এই যে প্রত্যেকটা রিসার্চ কোশ্চেন আলাদা, এই প্রত্যেকটা রিসার্চ কোশ্চেন আলাদা, এটা সব লিটারেচার অফ পাবলিশড অলরেডি। আমি সেটাকে খুঁজে রিভিউ করলাম, রিভিউ করলাম, মানে হচ্ছে আমি এটা পড়লাম, যাচাই করলাম, এইটার সম্পর্কে সামারি করে নিয়ে আসলাম, তারপরে আমি সব এক জায়গায় করলাম। তো এখন আমার
একটা বেনিফিট, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এগুলো সব হলো বিভিন্ন জায়গা থেকে আসলাম। তো এই সবগুলোকে যখন আমি একসাথে সামারি করে কনভেনিয়েন্সের জন্য, আরেকজন কেউ যদি বলতে চায় আচ্ছা ইউনো আমলকের হেলথ বেনিফিটটা কী, সেটা কি আমি, তখন সে রিভিউ আর্টিকেল আমরা খুঁজি। বিশেষ করে সায়েন্টিফিক ইনভেস্টিগেশনের কারণে, ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমি যখন নতুন কোনো রিসার্চ টপিক ডিটারমাইন করতে চাই, আমার টপিকের সাথে যেমন আমলকি যদি আমার টপিক হয়, তখন আমি এই লিটারেচার রিভিউ আর্টিকেলগুলো মোর হেল্পফুল, কারণ এখানে সমস্ত জিনিস সামারাইজ করা আছে যে অলরেডি এটার কী ধরনের কাজ হয়েছে, কী ধরনের ইনভেস্টিগেশন অলরেডি হয়েছে, কী ধরনের উত্তর অলরেডি আমরা জানি পাবলিশ হয়েছে, সেটা এখানে থেকে খুব ইজিলি পাওয়া যায়। তো এখানেই বললাম যে এক্সপ্লোর অ্যান্ড অ্যানালাইজ অফ সেকেন্ডারি ডাটা। সেকেন্ডারি ডাটা মানে হচ্ছে অলরেডি পাবলিশ হয়েছে যে ডাটাটা, সেটাকে আমি আমরা সেকেন্ডারি ডাটা বলছি, রাইট? ওইটাকে আমি এক্সপ্লোর করছি এবং অ্যানালাইজ করছি, রিভিউ করছি, এবং সেটাকে আমি অ্যাকসেপ্ট করে নিব কিনা, আমি এটা সামারি করব কিনা আমার টার্গেট অনুযায়ী। আমি যদি বলি যে আসলে হেলথ বেনিফিট না, আমি আরও এই আমলকির ন্যারো ডাউন করব যে এটার আসলে অ্যান্টি ডায়াবেটিক প্রপার্টি কী ধরনের আছে, কতগুলো লিটারেচার আছে, কিভাবে এটা কাজ করে, সেটার মেকানিজম অফ অ্যাকশন, এগুলোর আমি যদি সামারি করি, তাহলে সেই ফোকাস অনুযায়ী আমি সেটা রেসপেক্টিভ লিটারেচারকে রিভিউ করে আমি এখানে নিয়ে আসবো। এবং ফাইন্ডিং অ্যান্ড ভিউ পয়েন্টস অফ আদার্স, আলটিমেটলি আদার্স অন্যদের ভিউ পয়েন্টটা কী সেটা মূলত আমি সামারাইজ করে নিয়ে আসবো। তো এটাও একটা ইনভেস্টিগেশন, এটা একটা আর্টিকেল পাবলিশ করার মতো। তো কিপ ইন মাইন্ড যে রিভিউ আর্টিকেলগুলোতে বেনিফিট হচ্ছে যে আপনি যদি কোনো রিভিউ আর্টিকেল লেখেন অথবা ইনভেস্টিগেট করেন, আলটিমেটলি লেখা সামারি করে এইটার থেকে আসলে অনেক বেশি সাইটেশন পাওয়া যায়। মানুষ পরবর্তীতে এটাকে আবার রেফারেন্স হিসেবে ইউজ করে। গুড ফর রিসার্চ ক্যারিয়ার, যে রিসার্চারের প্রোফাইল বিল্ড করার জন্য, সাইটেশন পাওয়ার জন্য এটা ভেরি গুড মেথড এবং টুলস। তো এই যে বললাম যে কন্ডাক্টিং এ রিভিউ, লিটারেচার রিভিউ অন এভিডেন্স অ্যারাউন্ড দ্য ইউজ অফ মনোক্লোনাল অ্যান্টিবডিজ, যে মনোক্লোনাল অ্যান্টিবডিজ আসলে কী কী কাজে ইউজ হয়, কোথায় ট্রিটমেন্ট অফ মাল্টিপল স্ক্লেরোসিস, যে এটা আসলে কে কী বলছে, এটাকে আদৌ ইউজ হয় কিনা, হওয়া যায় কিনা, অথবা গেলে কি বেনিফিট, কম্পেয়ারজন টু অন্যান্য অ্যাভেলেবেল অপশনের ক্ষেত্রে মনোক্লোনাল অ্যান্টিবডি কীভাবে কাজ করে, এই সমস্ত সামারি যখন সমস্ত জায়গায় আছে রিসার্চ ডাটা, এই টোটাল জিনিসটাকে একসাথে সামারি করে নিয়ে আসার নাম হচ্ছে লিটারেচার রিভিউ। দ্যাটস ইট। তারপর হচ্ছে মডেলিং। মডেলিং মানে হচ্ছে যে আমি চিন্তা করেন যে একটা, বেশিরভাগ ক্ষেত্রে যদি আর্কিটেকচারাল স্টুডেন্টদের আপনার আশেপাশে কেউ থাকে ফ্রেন্ড, তখন অথবা এখানে যদি কেউ থাকেন অলরেডি করছেন যারা আর্কিটেকচার পড়েন, তাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে অনেক মডেল তারা তৈরি করে, যে পুরো একটা বিল্ডিংয়ের মডেল তৈরি করে নিয়ে যায়, দেখাতে ছোট ছোট মডেল, 10 তলা একটা বিল্ডিং, ছোট ছোট কাগজ দিয়ে এরকম ছোট 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 করে, পাশে একটা গার্ডেন, পুরো একটা ভিলেজের একটা মডেল তৈরি করে। এটা অ্যাকচুয়ালি একটা ছোট মডেল, লোয়ার স্কেল ডাউন করে এটা তৈরি করা হয়, কেন, এটা বোঝার জন্য, এটা ফিলিং করার জন্য। দ্যাটস ইজ অলসো ওয়ান কাইন্ড অফ রিসার্চ। এই মডেলটা তৈরি করার কারণে যে আপনি ভিজুয়ালাইজ করতে পারেন যে হ্যাঁ আসলে ভিলেজটা কেমন হবে, তখন ব্রেনের জন্য এটা সহজ অ্যানালাইসিস করা। তো এই মডেলটা দেখে পরে সমস্ত কিছু আরও অ্যানালাইসিস করা সহজ হয়। তো এটা একটা জরুরি বিষয় মূলত রিয়েল ফিল্ডে কাজ করার আগে, যে আমি একটা ভিলেজের ডিজাইন করতে চাই, ভিলেজটা কেমন হবে, তখন প্রথম কাজটাই হবে মডেল তৈরি করা এবং এটাকে অ্যানালাইসিস করা, যে এই যে মডেলটা তৈরি করা, এটার বিহাইন্ডেও আপনার প্ল্যানিং, আপনার ডিজাইন, আপনার মানে ভিলেজের কী ধরনের কম্পোনেন্ট কোথায় থাকা উচিত, এনভায়রনমেন্টাল কম্পোনেন্টগুলো কেমন হওয়া উচিত, পপুলেশনের কী ধরনের ফেসিলিটিস থাকা উচিত, এই সমস্ত কনসিডার করে মডেল তৈরি করা ইজ ওয়ান কাইন্ড অফ রিসার্চ। তো এটা যেমন ফিজিক্যাল মডেল হতে পারে, আবার কনসেপচুয়াল মডেলও হতে পারে। যে কনসেপচুয়াল মডেল হচ্ছে যে ডেমোক্রেটিক মডেল, এই মডেল সেই মডেল, এবং তারা ওয়েস্টার্নরা অনেক সময় এই ডেমোক্রেটিক মডেল অথবা এর বাইরে ডেমোক্রেটিক মডেল ওয়ার্ল্ডকে রুল করার জন্য বিভিন্ন মডেল, কনসেপচুয়াল মডেল ওরা ইমাজিন করে, তারপরে সেটাকে অ্যাপ্লাই করে দেখে যেটা রেজাল্টটা কেমন আসে, সেভাবে ওরা কিন্তু ডমিনেট করে। যাই হোক, এটার দিকে আমি না গেলাম। তো কনসেপচুয়াল মডেল ইজ ভেরি ক্রিটিক্যাল অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট। যারা মূলত হিউম্যান বিহেভিয়ারকে ডিল করে, তারা বিভিন্ন ধরনের কনসেপচুয়াল মডেলটাকে আলটিমেটলি পপুলেশনের উপর অ্যাপ্লাই করে, তারপরে সেটা থেকে রেজাল্ট দেখে এবং সেই অনুযায়ী পরবর্তীতে ওরা অন্য জায়গায় অ্যাপ্লাই করে তাদের নিজস্ব বেনিফিট অথবা অ্যাচিভমেন্টের জন্য, তাদের যে গোল আছে যে গোলকে অ্যাচিভ করার জন্য। ম্যাথমেটিক্যাল মডেলও হতে পারে, যে ম্যাথমেটিক্যাল মডেলও একটা ইম্পর্টেন্ট বিষয়, যে ম্যাথমেটিক্স দিয়ে একটা পার্টিকুলার মডেল তৈরি করা, টোটাল ক্যালকুলেশন করা,
তো আমি যেহেতু ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ডের ওর লোক না, অত ডিটেলস বলতে পারছি না বলে দুঃখিত, বাট ইটস ম্যাথমেটিক্যাল মডেলস আর দেয়ার। হ্যাঁ, রিপ্রেজেন্ট এ ফেনোমেনা ওর আইডিয়া, একটা আইডিয়া শুরুতে আপনি মানে পাইলটিং করা অনেকটা এরকম বলতে পারেন। তো এটা হচ্ছে একটা অবভিয়াসলি একটা ইনভেস্টিগেটিভ মেথডস। তো মডেলিং হাউ ন্যাচারাল সিলেকশন অকার্স ইন এ লার্জ পপুলেশন, কারণ হচ্ছে যে ন্যাচারাল সিলেকশন যেটা আমরা ইভলিউশন থিওরি, আমি এটা একটা উদাহরণ হিসেবেই শুধু বলছি, এর বাইরে আমরা এটা না নিয়ে যাই। তো ন্যাচারাল সিলেকশন থিওরি যেহেতু এটা একটা থিওরি, সেটা একটা রিয়েল ফিল্ডে এটাকে প্রিডিক্ট করা অথবা এটাকে অ্যাপ্লাই করা কঠিন। তো এটাকে মডেল হিসেবে অ্যাপ্লাই করা যায় ছোট পরিসরে, যে আমরা ল্যাবরেটরিতে করে দেখতে পারি যে আমরা যে ফর এক্সাম্পল যে কোনো একটা প্রাণী যার ফুড হ্যাবিট অন্য প্রাণীদেরকে খেয়ে ফেলে, বড় প্রাণী তার অনেক খাবার লাগে, তো অনেক ওইখানে একটা ছোট্ট একটা ভিলেজের মধ্যে অথবা একটা ফরেস্টের মধ্যে ছোট ছোট অনেকগুলো প্রাণী রাখা হলো, বড় প্রাণী রাখা হলো, তারপরে তাদের ফুড হ্যাবিট, ছোট প্রাণীদের বিহেভিয়ার, তাদের আরও ছোট প্রাণী একটার সাথে একটা রিলেশন, এভাবে করে একটা মডেল তৈরি করা যায়। অথবা অনেক সময় এটা করা হয় যে দেখার জন্য কোন অ্যানিম্যালের বিহেভিয়ারটা কীরকম, শেষ পর্যন্ত কী ধরনের রেজাল্ট পাওয়া যায়। তো দিস ইজ ওয়ান কাইন্ড অফ মডেলিং, রাইট। তারপর হচ্ছে প্রোডাক্ট প্রসেস অর সিস্টেম ডেভেলপমেন্ট। এটা মূলত খুবই অনেক ক্ষেত্রে যেটা আমরা বলবো ল্যাব প্রোটোকল, ইনস ভেরি সিম্পল ওয়েতে যদি বলি, যে একটা আমরা অনেক সময় যখন ল্যাবে যাই তখন বলি যে আমার টিচার বলে এটা এইভাবে করো, যাও ল্যাব প্রোটোকল আছে এটা দেখো, অথবা মেথডস কী মেথড, তো সিনিয়রদের কাছ থেকে অনেক সময় নিয়ে নিই, কিন্তু এই মেথডটা তো কেউ না কেউ ডেভেলপ করেছে, এটা তো এক্সপিরিয়েন্স ইনভেস্টিগেট করে করে এটা ডেভেলপ হয়েছে, যে আমি একটা পার্টিকুলার কাজ করতে চাচ্ছি, কী মেথড ফলো করব, কী প্রসিজিওর ফলো করব, দ্যাট ইজ লাইক ইম্পর্টেন্ট। যে যে এই যে প্রোডাক্ট অথবা একটা প্রোডাক্ট কীভাবে ম্যানুফ্যাকচার করব, সেটা তো শুরুতেই ডে ওয়ান থেকে আসে না, এটা তো এক্সপিরিয়েন্স, রিসার্চ, এটার অভিজ্ঞতা দেখে মানে এটাকে ট্রায়াল অ্যান্ড এরর বেসিস করতে করতে এই পর্যায়ে আসছে, যেটা ডকুমেন্টেড। এই জন্য ইন্ডাস্ট্রিতে পার্টিকুলারলি আপনি যখন ইন্ডাস্ট্রিতে যাবেন আপনাকে কখনোই কোনো কিছু টাচ করতে দেবে না, কারণ হচ্ছে তারা প্রোডাক্ট প্রসেস অথবা সিস্টেম ডেভেলপমেন্ট এটা ট্রায়াল অ্যান্ড এরর দিয়ে অলরেডি ডেভেলপ করেছে। নাও ইটস টাইম টু ফলো অ্যাজ ইফ লাইক রুটিন, যে এটা কন্টিনিউসলি আপনি ফলো করবেন, এর অ্যাকচুয়ালি এদিক সেদিক হবে না, কারণ হচ্ছে এটা অলরেডি ডেভেলপড, অপটিমাইজ। আবার অনেক সময় অপটিমাইজ করার জন্য সেপারেট ডিপার্টমেন্ট রয়েছে, তো তারাও রিসার্চ করে যে ঠিক আছে এটা এইভাবে হচ্ছে, ফর দ্য টাইম বিং আমরা এইভাবে করছি, এটার মধ্যে আরও বেটার আউটকাম কীভাবে করা যায়, এটার মধ্যে যদি কোনো ইস্যু থাকে সেটা সলভ কীভাবে করা যায় এই পার্টিকুলার প্রসেসকে। তো এই যে ডিজাইনিং অ্যান অবজেক্ট অর সিস্টেম দ্যাট হ্যাজ টেকনোলজিক্যাল অ্যাপ্লিকেশন, আলটিমেটলি টেকনোলজিতে ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয় বেশি, অথবা একটা পার্টিকুলার টাস্ক কমপ্লিট করার জন্য যে ম্যানুয়াল বলতে পারে অথবা যে প্রসেস ফলো করতে হবে, সেটাই হচ্ছে একটা ইনভেস্টিগেশন ম্যাথোডোলজির মধ্যে পড়ে ইনভেস্টিগেশন মেথড, বাট এটা অলরেডি এস্টাবলিশ ফ্যাক্ট। তো এখানে ডিজাইনিং এ সিস্টেম দ্যাট হেল্পস এনহ্যান্স দ্য yield অফ রিকম্বিনেন্ট প্লাজমিড, যে রিকম্বিনেন্ট প্লাজমিড অ্যান্ড ট্রান্সফার ব্যাকটেরিয়া টু বেটার এক্সট্রাক্ট ইনসুলিন, যে রিকম্বিনেন্ট প্লাজমিড এবং ট্রান্সফরমেশন ইনটু ব্যাকটেরিয়া, বিভিন্ন হিটশক মেথড আছে। তো এই মেথডটাকে আমরা ল্যাবে রেগুলারলি ইউজ করি, কিন্তু এটাকে অপটিমাইজ করব, আমি ডিজাইন করব এমন একটা প্রোটোকল যেটা আলটিমেটলি সবচেয়ে বেস্ট। তো এইটাও ওয়ান কাইন্ড অফ ইনভেস্টিগেশন, রাইট। তো বিভিন্ন ওয়েতে আমি এটাকে ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে কোনোটাকে কমিয়ে দিব, কোনোটাকে বাড়িয়ে দিব, টেম্পারেচারকে কমাবো, হিটশকের পরিমাণ বাড়াবো অথবা হিটশকের মধ্যে মিডিয়াম চেঞ্জ করব। এই ডিটেলসে আমি না গিয়ে বললাম যে এই ধরনের যখন ম্যানিপুলেট করে করে একটা পার্টিকুলার প্রোটোকল অথবা প্রসেসকে আমরা এস্টাবলিশ করতে চাই, এই ধরনের ইনভেস্টিগেশনকে মূলত প্রোডাক্ট প্রসেস আর সিস্টেম ডেভেলপমেন্ট হিসেবে আমরা বলি আর কি। সিমুলেশন মানে হচ্ছে যে এটা একটা ভার্চুয়াল কম্পিউটারের মধ্যে থাকবে, ব্রেনের মধ্যে থাকবে অথবা ইমাজিনেশনের মধ্যে থাকবে। এমন অনেক সিচুয়েশন আছে যেটাকে আমরা রিয়েল কেসে টেস্ট করতে পারি না, অথবা রিয়েল কেসে আমরা যদি এটা অ্যাপ্লাই করতে চাই তাহলে এটা আমাদের জন্য ইকোনমিক না, এটা টাইম কনজিউমিং অথবা টাইমলি স্মার্ট না, অথবা রিসোর্স ওয়াইজ এটা অনেক এক্সপেন্সিভ হবে। তো এই ধরনের ক্ষেত্রে কিছু ভার্চুয়াল যেটা মডেল তৈরি করা হয়, সেটাকে আমরা মূলত ইউজিং এ মডেল টু স্টাডি এ রিয়েল অর থিওরিটিক্যাল কনসেপ্ট, যে আমি একটা
মডেল তৈরি করলাম, কিন্তু সেটা একটা সিমুলেটেড। তো এটার মধ্যে কনফিউশন হওয়ার সুযোগ নাই। মডেল আর সিমুলেশনের মধ্যে পার্থক্য আছে। মডেলটা হচ্ছে অনেকটা একটা নির্দিষ্ট, যে আমি একটা ডিজাইন করে নিয়েছি, এই ডিজাইনটা সবসময় একই থাকবে। আর সিমুলেশনের বিষয়টা একটু ডাইনামিক, যে আমি ডাইনামিক এই অর্থে যে ইউজিং এ মডেল টু স্টাডি এ থিওরিটিক্যাল কনসেপ্ট। এখন এই মডেলটা, যেমন কথার কথা, যে আমি যদি উদাহরণ হিসেবে দেই, আমরা যে মডেল তৈরি করেছি ভিলেজ, ওকে, ভিলেজের মধ্যে এখন রাস্তা আছে, এই রাস্তাটা মোটা, এই রাস্তা দিকে এদিকে চতুর্দিকে এখানে রাস্তা এখানে আছে, এটা তো মডেল আমি করেছি। এখন এই রাস্তাটা ট্রাফিক কীভাবে হবে, কেউ বাইসাইকেলে যাচ্ছে, কেউ গাড়িতে যাচ্ছে, তারপর এখানে গিয়ে তারা কীভাবে কনফিউশন করবে, এখানে স্পিডটা কেমন হবে, কোন দিকে ডান দিকে কীভাবে যাবে, সাইকেল, বাইসাইকেল, মোটরসাইকেল, বাস, এরা একসাথে যখন চলাফেরা করছে তাদের বিহেভিয়ারগুলো কী হবে। তাহলে এখানে আমাকে এইটা একটা সিমুলেশন করতে হবে, যে এইখান দিয়ে একটা সাইকেল যাচ্ছে, একটা সিমুলেটেড, একটা ভার্চুয়াল, এখানে একটা গাড়ি যাচ্ছে যেটা কার্টুনের মতো অনেকটা, তারপরে এখানে গিয়ে ক্রাশ হচ্ছে নাকি কি হচ্ছে, এই যে একটা মডেল তৈরি করা এবং সেই মডেলের মধ্যে সিমুলেট করা, ইমাজিন করে একটা রিয়েল সিনারিও তৈরি করার চেষ্টা করা, সেই ধরনের প্রসেসকে মূলত আমরা সিমুলেশন বলছি। যেমন how the percentage of people immunized affect the spread of a disease and herd immunity। যে আমরা একটা সিমুলেশন করলাম, একটা মডেল তৈরি করলাম, দেখলাম যে আমি যদি 1% অফ পিপলকে ইমিউনাইজ করি, ভ্যাকসিন অথবা টিকা দেই, তাহলে এটা হার্ড ইমিউনিটির পরিমাণ কত দাঁড়াবে এখানে, অথবা এটার রেজাল্টটা কী আসবে। তারপরে আমি আবার এটাকে মধ্যে 2% ইম্পোর্ট দিলাম, একটা প্যারামিটার। তারপরে এখানে দেখলাম যে আলটিমেটলি এখানে একটা মডেল আছে এই পুরো জায়গাটার ভিতরে, সে একটা ক্যালকুলেশন করবে যে 1% যদি হয় তাহলে এখানে আলটিমেটলি রেজাল্ট এরকম হওয়ার কথা, এখানে 2% হলে এটা এরকম করার কথা। তো বর্তমান যে কনসেপ্ট মেশিন লার্নিং যেটাকে আমরা বলি, সেটার সাথে অনেকটা সিমুলেশনের যথেষ্ট সিমিলারিটি বোঝার জন্য প্রচুর মিল রয়েছে মূলত। তো এটা হচ্ছে সিমুলেট করা। সো অল টুগেদার যদি আমরা আবারও বলি, তো আমরা যে সামারাইজ করি যে আলটিমেটলি আমাদের ডিফারেন্ট টাইপের রিসার্চ মেথডোলজি রয়েছে, রাইট? তো ইনভেস্টিগেশন মেথডোলজির মধ্যে মূলত 9 টাইপস যে মেথডস রয়েছে, বেসড অন দ্য সিচুয়েশন অ্যান্ড পারপাস আমরা সেই ইনভেস্টিগেশন মেথডগুলো অ্যাপ্লাই করতে পারি। এবং আমার মনে হয় যে আমার যে রিসার্চ টপিক এবং ইন্টারেস্ট রিসার্চ কোয়েশ্চেন, সেটা অনুযায়ী রেলেভেন্ট আমি একটা ইনভেস্টিগেশন মেথড ফলো করব, যেটা আলটিমেটলি আমার টোটাল রিসার্চ কোয়েশ্চেনকে সলভ করার জন্য সহযোগিতা করবে। তো আপনারা কোয়েশ্চেন আছে নিচে, চ্যালেঞ্জিং কোয়েশ্চেন আছে লেসনের শেষে, ভার্চুয়ালি সেগুলো ট্রাই করেন এবং ইমাজিন করেন, তারপরে আমরা যদি দরকার হয় আবারও রিভিউ করব। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।